সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ নাও এর বিশেষ আয়োজন নিউজ নাও এর মুখোমুখি। আমরা সাধারণত এখানে প্যানেল আলোচনা করি এবং যথারীতি আমি মুনিয়ার আলম নির্ঝর রয়েছে সঙ্গে, এবং রয়েছে আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হক। এবং আমাদের সঙ্গে আপনারা জানেন মুখোমুখিতে একজন অতিথি থাকেন, ঠিক একইভাবে আজকেও অতিথি রয়েছেন একজন। আমি তার সর্বশেষ যে পরিচয় সেটি আমি দিচ্ছি। ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী, আমি তাকে সাবেক বলেছি, এই প্রশ্নটাতে আমরা আসবো। রাব্বানী ভাই, আমি আপনাকে সাবেক বলেছি, কিন্তু 2-3 দিন আগে এটা নিয়ে একটা কথা উঠেছিল যে আপনি চাচ্ছিলেন আরো কিছুদিন ডাকসুতে যুক্ত থাকতে। এই বিষয়টা একটু যদি আমাদের দর্শকদের আপনি বলতেন। বলার পর নিজে থেকেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। না, ধন্যবাদ। আসলে আমি আইনের ছাত্র। আইনের একটা খুব ইম্পর্টেন্ট ম্যাক্সিম আছে যে হি হুজ ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস। তো যেহেতু কারণ এই কোভিড-19 এর দুর্যোগকালীন সময়ে সবকিছু স্থবির ছিল, এটা মোটামুটি সবাই দেখেছি, আমরা জানি। আর আমাদের যে মূল মেয়াদ 1 বছর 365 ডেজ, তারও 7 দিন আগে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। 18 মার্চ বন্ধ হয়ে যায়। সেখানে কার্যত সকল কার্যক্রমই বন্ধ, হলগুলো ভ্যাকেন্ট। আমাদের যে এই 3 মাসকে কেন্দ্র করে, 3.5 মাসকে কেন্দ্র করে আমাদের যে একটা কর্ম পরিকল্পনা ছিল, লাস্ট মোমেন্টে কিছু ভালো কয়েকটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল, সেগুলো আমরা করতে পারিনি। মানে শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি। এর মধ্যে আবার দুর্যোগকালীন সময় আমরা যে শিক্ষার্থী সহায়তা ফান্ড করেছি ডাকসু থেকে, সেই ফান্ড থেকে ইতিমধ্যে প্রায় প্রত্যক্ষ পরোক্ষভাবে 2000 স্টুডেন্ট মানবিক সাহায্য পেয়েছে। আরো প্রায় 1000+ আবেদন আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে। তো সেক্ষেত্রে আমাদের যে বাজেট দেওয়া হয়েছিল, একে তো 28 বছরের টাকাটা আমরা পাইনি, ডাকসুর টাকা, যেটা আমাদের ছাত্র সংসদের টাকা দেওয়া হয়নি, 9 কোটি টাকা আমাদেরকে। তারপরে আমাদেরকে যৎসামান্য বাজেট দেওয়া হয়েছিল 1,89,00,000 টাকা। তার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গরিমসি বলি বা উদাসীনতা বলি যে আমরা প্রায় 90 লক্ষ টাকাই, কারণ অর্থ উত্তোলনের যে একটা ভোগান্তি হয়েছে, সে কারণে আবেদন সবার দেওয়া ছিল, 90 লক্ষ টাকা আমরা উত্তোলন করতে পারিনি। তা আমাদের সেখানে একটা ইস্যু ছিল যে আমরা এই টাকাটা যেটা অব্যবহৃত থাকবে আমাদের, সেটা আমরা শিক্ষার্থী সহায়তা ফান্ড ট্রান্সফার করব। এই ইভেন আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যে মাস্টার প্ল্যান, যাকে 100 বর্ষ পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে বিশাল মাস্টার প্ল্যান হচ্ছে, আমাদের যতগুলো ইশতেহার ছিল ইলেকশনে ছাত্রলীগের প্যানেল থেকে, আমাদের সকল প্রায় অলমোস্ট 80% আমাদের ইশতেহারের মোটা দাগের যে কথাগুলো, সেগুলো মাস্টার প্ল্যানের অজুহাত দিয়ে, যেগুলো মাস্টার প্ল্যানে হবে, উন্নত মানের আন্তর্জাতিক লাইব্রেরি মাস্টার প্ল্যান হলে হবে, যেখানে যেখানে যানবাহনের প্রবলেম, পরিবহন, আমাদের হল সংকট, সিট সংকট, সবকিছু মাস্টার প্ল্যানের কথা বলা হয়েছে আমাদেরকে। সেই মাস্টার প্ল্যানে কিন্তু আমাদের ডাকসুকে অন্তর্ভুক্ত করা হয়নি, আমাদের অপিনিয়ন নেওয়া হয়নি। সেটা আমি সিনেটে দাঁড়িয়ে বলেছি। এখন আমরা অন্তর্ভুক্ত আছি। এই যে ইস্যুগুলা, এগুলা কিন্তু আমরা না থাকলে সম্ভব না। সেক্ষেত্রে আমি বলেছি যে যেহেতু আমাদের মেয়াদ যেভাবেই হোক, কোভিড-19 হোক বা যেটাই হোক, মেয়াদ যেহেতু শেষ, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমি আমার পদ ছেড়ে দিয়েছি। ঠিক 12টার সময়, 12টা পর্যন্ত মেয়াদ ছিল, 12টা 1 মিনিটে কিন্তু আমি কার্যত ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে গঠনতন্ত্র অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক, আমাদের উপাচার্য স্যার, যিনি ডাকসুর প্রেসিডেন্ট, তার কোর্টে আমি বল দিয়েছি। তিনি এখন তিনি তার ক্ষমতা, যে 18 অনুচ্ছেদ তাকে যে ক্ষমতা দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে বা সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। সেই জায়গা থেকে তিনি আমার বলেছি, পরিস্থিতি এখন না, স্বাভাবিক হলে আমাদেরকে যেন একটা যৌক্তিক সময় দেওয়া হয় আমাদের এই কয়েকটা কাজ শেষ করার জন্য। আমাদের এই ফান্ডের কার্যক্রমটা, আমাদের এই যে মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্টেশনটা, আমার একটা 1 লেন করার একটা ড্রিম প্ল্যান ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, সেটা এরকম 2-3টা, যেটার জন্য এই যে টাইমটা আমাদের নষ্ট হয়েছে 3 মাস, সেই 3 মাস বা আরো কম 2 মাস দিলে সম্ভব, ঠিক আছে। এবং ইন দ্য মিন টাইম যেন আমাদের যে মূল প্রতিশ্রুতি 28 বছর পর ডাকসুর ধারাবাহিকতা বজায় রাখা, সেই ইলেকশনের কার্যক্রমটা কিন্তু বিশ্ববিদ্যালয় শুরু করে দিতে পারবে। তো আমাদের এখানে 2টা সে আছে, যে আইদার আমাদের একটু যৌক্তিক সময় দেয়া, এবং ওই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ইলেকশনের প্রস্তুতি নিবে। ফার্স্ট টাইম ইলেকশন হয়েছে, সেকেন্ড টাইম ইলেকশনের জন্য খুব বেশি সময় লাগার কথা নয়। 7 দিন, 10 দিন বা 15 দিন ফেয়ার এনাফ আমি মনে করি, যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক হয়। তো এই জন্যই আমাদের চাওয়া ছিল যে আমি পদ ধরে রেখে, বা আমি যে ক্ষমতায় থেকে তো আমি সে ক্ষমতা চাইতে পারি না, সুতরাং আমি আমার পদ ছেড়ে দিয়ে, যে এই পয়েন্টে কিন্তু নুরুর সঙ্গে আমার ভিপির সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি। ভিপি চেয়েছে যে সে পদ ধরে রেখে পদে থেকেই সে চাচ্ছে, আর আমি চাচ্ছি, চাওয়া দুজনের যৌক্তিক চাওয়া, কিন্তু আমি চাচ্ছি আমার পদ থেকে সরে এসে, যাই পদ ধরে রেখে তো বলবো না যে স্যার আমাকে পদে রাখেন, পদ ছেড়ে দিয়ে আমি বলেছি যে আমাকে পদে রাখেন। এখন স্যারের এখতিয়ার রয়েছে তার বিষয়। থ্যাংক ইউ।
মাহমুদ ভাই খুব সম্ভবত কিছু একটা আমার প্রশ্ন করতে সেটা জানার চাচ্ছি। হচ্ছে যে মাহমুদ ভাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ আপনারা যাদের কাছে আবেদন করেছেন তারা কোনো আপনার এই আহ্বানে সাড়া দিয়েছে কিনা, বা না, আপনারা এখন কোনো পর্যন্ত মেসেজ পেয়েছেন কিনা? ইতিবাচক কোনো মেসেজ আমরা পাইনি। আমি বিশ্ববিদ্যালয়ের আমাদের যে মাননীয় উপাচার্য মহোদয় তার সঙ্গে কথা বলেছি যে স্যার এই মুহূর্তে আমাদের করণীয় কি। স্যার বলল যে অ্যাকর্ডিংলি যেহেতু এখন এই দুর্যোগ আসলে কিছু বলা যাচ্ছে না, স্যারও একটা ডাইলেমাতে আছে যে আসলে কি করবে। তো আমি মনে করি যে এত বছর পর ডাকসু সবারই প্রত্যাশা পারাদানের উপরে ছিল, আর এবং এই মুহূর্তে এরকম একটা পরিস্থিতিতে অবশ্যই স্যারেরও উচিত ছিল একটা ডিরেকশন দেয়া, যেটা আমরা প্রত্যাশা করেছিলাম, কারণ তিনি ডাকসুর প্রেসিডেন্ট, এটা আমরা প্রত্যাশা করেছিলাম সত্যি কথা। তো আমি ফোন করলাম স্যারের কাছে, কথায় মনে হলো তিনি এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছেন না, তিনি বলছেন অ্যাকর্ডিংলি গঠনতন্ত্র যেভাবে আছে আপাতত সেভাবে থাক। অর্থাৎ স্যার বলতে চাচ্ছেন যে 28 বছর পরে যে লাইটটা জ্বলছে সেই লাইটের গ্যাস শেষ 1 বছরে, তো এটা আমি বন্ধ করবো না, অটোমেটিক ফিউজ হয়ে যাক। মানে স্যার নিজে হাত দিয়ে বন্ধ করতে চাচ্ছেন না, ফিউজ হয়ে গেলে একদম চুপচাপ হয়ে যাক, কোনো সাউন্ড হবে না, আচ্ছা কাইন্ড অফ আর কি এরকম তার অ্যাপ্রোচটা আমার কাছে মনে হয়েছে। তাহলে আমরা এটা তো, যেহেতু আপনি পদত্যাগ করেছেন, অর্থাৎ আপনি বলা যায় যে আপনি সাম্প্রতিক সময়ে যে সময়টা পার করেছেন একজন সাধারণ সম্পাদক হিসেবে, এখন আপাতত সেখান থেকে আপনি আপনার সময়সীমাটা শেষ হয়ে গেছে, হয়তো নতুন করে আবার নির্বাচন Right. হবে, পরবর্তী পরিস্থিতি দেখা যাবে। তো আমাদের চাওয়াটা ওইটাই বেসিক্যালি, যে ইলেকশনটা হোক, আমরা আচ্ছা। দায়িত্ব ছেড়ে দিলে আমাদের নিজের কাছে ভালো লাগবে। অর্থাৎ ডাকসুর যে ধারাবাহিকতাটা নির্বাচনে সেটা যেন বজায় থাকে। আমার প্রশ্নটা Exactly. হচ্ছে যে আপনি যে এই যে সময়টুকু পার করলেন, আপনাকে যে ক্ষমতা দেয়া হয়েছিল, আপনাকে যে কাজের সুযোগ দেয়া হয়েছিল, আমার প্রশ্ন হচ্ছে যে এই সময়টুকুতে, যদিও এখানে করোনাকালীন একটা সময় ছিল যে কারণে আপনারা প্রায় 60 দিনের মতো কাজ করতে পারেননি, তারপরে যে সময়টুকুতে কাজ করেছেন 90 দিন 90 দিনের, তো এই সময় যে সময়টুকুতে কাজ করেছেন আপনি, তো একজন সাধারণ সম্পাদক হিসেবে আপনি কতটুকু নিজেকে সফল দাবি করবেন বা মনে করছেন? ধন্যবাদ। আমি সফল ওই ক্ষেত্রে যে দীর্ঘ 28 বছরের বন্ধ্যাত্ব ঘুচেছে, কারণ 28 বছরের সকলের পঞ্জীভূত ক্ষোভ, হতাশা বা প্রত্যাশা, চাওয়া পাওয়া সবকিছু ছিল এখানে। এই দীর্ঘ 28 বছরের নিয়মিত বিরোধীতে শিক্ষকদের নির্বাচন হয়েছে, রেজিস্ট্রার গ্রাজুয়েটদের নির্বাচন হয়েছে, 4র্থ শ্রেণী 3য় শ্রেণী কর্মকর্তা সবার ইলেকশন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে। শুধুমাত্র সবচেয়ে বড় স্টেক হোল্ডার শিক্ষার্থী, তাদের আসলে চাওয়া পাওয়া বা প্রত্যাশার কথা বলার কেউ ছিল না। তো সেক্ষেত্রে আপনার সিনেটে যেটা হয় যে পূর্ণাঙ্গ সিনেট ছিল না, আমরা যাওয়াতে পূর্ণাঙ্গ হয়েছে। একটা সিম্পল এক্সাম্পল দিই, যে এই যে আপনার এত বড় একটা মাস্টার প্ল্যান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে, কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করে তোলার যে চেষ্টা, সেখানে ডাকসু প্রেজেন্ট আছে, অথচ ডাকসু কাউকে ইনভাইট করা হয় নাই সেই কমিটিতে বা শিক্ষার্থীর পক্ষ থেকে তাদের পর্যবেক্ষণ নেওয়ার জন্য, মতামত মূল্যায়ন নেওয়ার জন্য। ঠিক এইটাই, দিস ইজ দ্য বার্নিং এক্সাম্পল যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মতামত কি কতটা গ্রাহ্য করে বা শিক্ষার্থী প্রতিনিধিদের কতটা আন্তরিকভাবে সহযোগিতা করে। এর চেয়ে বড় এক্সাম্পল মনে হতে পারে না। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যখন প্রেজেন্ট আছি, এর মধ্যেই 4-5 মাস আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের ম্যাগাজিন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে, ডাকসু আছে, অথচ পুরো বিশ্ববিদ্যালয় ম্যাগাজিনে ডাকসুর কোথাও ছবি, নাম, ফিচার, নাথিং, কিছুই নাই, এক্সিস্ট অ্যাজ ইফ যে ডাকসু কোনো এক্সিস্টই করছে না। সুতরাং এটা যেমন 28 বছর আগে ডাকসু যেভাবে ছিল, 4টা রুম, অ্যাজ ইফ ঠিক একটা মানে নতুন কিছুই করা হয় নাই, নামকাস্তে কিছু মানে কম দামি ফার্নিচার দেওয়া হয়েছে কয়েকটা, এছাড়া অ্যাজ ইফ আগের মধ্যে। আমরা অনেক বলেছি যে 28 বছর আগের সেটআপ এখন সেটআপ এক না, আমাদের অনেকবার অ্যাপ্লিকেশন দিয়েছি, বলেছি ডাকসুতে কিছু অ্যাটলিস্ট রুম দরকার, আমাদের সদস্যদের কোনো রুম নেই, বারবার বলেছি, কোনো কর্ণপাত করেন নাই। রুম করার জায়গা আমরা দেখিয়ে দিয়েছি, যেখানে একটা 1 বছর মেয়াদে হলে একটা রুম করে দেন, আমরা ছেলেটা বসুক, ওদের কাছে কারা আসবে, তারা কোথায় কথা বলবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে। সো এই যে তাদের আচরণ বা কর্ম, তারা কিন্তু প্রমাণ করছে যে আমরা আসলে, আমি গোলাম রাব্বানী জিএস আরো এরকম 100 জিএস 100 বিপি আসলেও কোনো চেঞ্জ হবে না, বেসিক চেঞ্জ হবে না, যদি না বিশ্ববিদ্যালয় প্রশাসন সত্যিকার অর্থেই সে উন্নত বিশ্বের মতো উন্নত মানুষকে ধারণ না করে, যদি আমাদেরকে জুনিয়র স্কলার, তারা যে সিনিয়র স্কলার, আমরা জুনিয়র স্কলার, যে রিলেশন, যে শ্রদ্ধাবোধ, সেটা তৈরি না হয়। আসলে আমরা বারবার, আমি এই যে সফল বলবো এই জন্যই যে আমরা চেষ্টা করেছি। আমরা বিশ্ববিদ্যালয় যখন ইস্তেহার নিয়ে দাঁড়াদাঁড়িয়ে গিয়েছি শিক্ষার্থীদের, আমরা বলেছি যে আমাদের সামর্থ্য আছে এবং সদিচ্ছা আছে। তো আমি সদিচ্ছাটা আমাদের সবাই দেখেছে, প্রকাশ পেয়েছে আমাদের কর্মে আচরণে। সামর্থ্য যে আছে, এটা ভুল প্রমাণিত হয়েছে অনেক ক্ষেত্রেই, কারণ আমরা ভেবেছিলাম শিক্ষার্থীদের জন্য ভালো কিছু বললে প্রশাসন, এত বছর পরে শিক্ষার্থীদের প্রতিনিধি আসছে, অবশ্যই সেটাকে কর্ডিয়ালি
একসেপ্ট করবে, কিন্তু না, আমরা সেটা অনেক ক্ষেত্রে ভুল ছিলাম। যেটা তাদের মতো মনোভূত হয়েছে তারা একসেপ্ট করেছে, যেটা মনোভূত হয়নি বা মনে করেছে একটু ঝামেলা আছে বা একটু তাদের অর্থ ব্যয় হবে বা একটু ঝামেলা হবে, সেখানে তারা কিন্তু আগাননি। আমি 7 থেকে 8 বার আমি এবং আমার এজিএস সাদ্দাম আমরা বিশ্ববিদ্যালয়ের এই গণরুম সংকট কাটানোর জন্য বাং বেডের কথা বলেছি। স্যার, যেহেতু আপনি এই মুহূর্তে হল করতে পারছেন না বা রুম বাড়াতে পারছেন না ডিউ টু মাস্টার প্ল্যানের কথা বলছেন, সেহেতু বাং বেড দেন। উন্নত বিশ্বে বাং বেড আছে, দ্বিতল তৃতীয় বিশিষ্ট বেড থাকলে কিন্তু ফ্লোরিং করতে হয় না ছেলেদের মেয়েদের। কোনো কমিটি করা হয়েছে কিন্তু কোনো কার্যক্রম শুরু করা হয়নি। একাধিকবার এক্সিকিউটিভ মিটিং এ বলা কথা, যেটা এজেন্ডা ভুক্ত আমাদের, এটা করা হয়নি। এরকম আপনার অনেকগুলো, আমি এক লেনের একমুখী চলাচল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানজট সবাই জানেন খুব বাজে অবস্থা থাকে সন্ধ্যার দিকে, যে কোনটা গুলিস্তান আর কোনটা টিএসসি বোঝার উপর থাকে না। সেখানে আমরা একমুখী চলাচলের কথা বলেছে, যে রিক্সা লেন, রিক্সার জন্য যানজটটা বাড়ে বেশি, রিক্সা মোটরসাইকেল এবং আমাদের বাইক ইয়ার জন্য, সাইকেলের জন্য একমুখী চলাচল টিএসসি থেকে আপনার দোয়েল চত্বর এবং 3-4টা রোডে আমরা একমুখী চলাচল করব। সেটার জন্য আমি 7 দিন 8 দিন গিয়েছি নিজে জিএসএ, আসলে একটা কমিটি বন্ধ করা হয়েছে, কিন্তু ওই পর্যন্তই থমকে আছে। বাজেট কে দিবে? 5 লাখ টাকা ম্যাক্সিমাম খরচ হতো, বাজেট কে দিবে? এইসব নিয়ে, অর্থাৎ আমাদের যে সদিচ্ছা ছিল সেগুলো বাস্তবায়ন করতে পারেনি, অধিকাংশ পারেনি। হচ্ছে মাস্টার প্ল্যানের কথা বলে থামিয়ে দেওয়া হচ্ছে, 1 বছর পর মাস্টার প্ল্যান শুরু হবে, সব ইনক্লুড থাকবে। আর বাকি যেগুলো করা হয়নি ম্যাক্সিমাম বলা, মেজর ইস্যু গুলা বলছি আমি, এগুলো বলা হচ্ছে যে মানে আমাদের বারবার ঘোরানো হয়েছে, আমরা 1 বছরের মধ্যে সেগুলা শুরু করে দিতে পারিনি। এখানে অবশ্যই ব্যর্থ বলবো আমি। আমার একটু সংযুক্তি রয়েছে আপনার সাথে। জি, আপনার জায়গায় আমার একটু সংযুক্তি রয়েছে, আপনার অভিমত জানতে চাবো। সেটা হচ্ছে যে এই জায়গাটায় দেখা যাচ্ছে যে আপনি অর্ধেক একটা সময় দলের ছাত্র সংগঠনের পদ ছেড়ে দিয়েছেন, আমি ছেড়ে দেওয়ার কথাই বলছি, এবং ভিপি যিনি রয়েছেন তিনিও সরকারি দলের ছাত্র সংগঠনের না। এই কারণেও কি আপনাদের কথার মূল্যায়ন হয়নি বলে আপনি মনে করেন কিনা? না, এটা আমি মনে করি না মোটেও। কারণ হচ্ছে এইখানে আমাদের বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা সবাই সেম। আমি ছাত্রলীগের প্যানেল, ছাত্রলীগের বাইরের প্যানেল, সবার প্রতি মনোভাব অলমোস্ট সেমই ছিল। হয়তো আমাদের সঙ্গে একটু কর্ডিয়ালি বিহেভ করা হয়েছে, কিন্তু কাজে লাগে ঠনঠনে ছিল। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি না। আমরা বেসিক যে চেঞ্জ গুলো আছে, আমি সফলতার কথা একটু শেষ করে দিই। বেসিক যেমন এখন এই কোভিড-19 এর সময় প্রায় 2000 শিক্ষার্থী প্রত্যক্ষভাবে ডাকসু সহযোগিতা পেল, বা সারা দেশে কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো বিপদে পড়লে, কোনো সমস্যা পড়লে অনলাইনে অফলাইনে ফোনে কিন্তু সবার আগে ডাকসুর কাউকে মেনশন করছে, আমাকে না হলে ভিপি কে অথবা অন্য কাউকে। সো এটা হচ্ছে যে তাদের একটা নির্ভরতা, আস্থার জায়গা, যে না ডাকসু, এবং ডাকসু সেটার জন্য কাজ করছে, আপ্রাণ চেষ্টা করছে সলভ করার জন্য, সবাই দেখছে ওপেনলি। সো এই আস্থা জায়গা তৈরি হওয়াটা বড় সফলতা আমি মনে করি, যে শিক্ষার্থীরা ভাবছে না আমাদের এখন কেউ নাই বা আমাদের প্রতিনিধি আছে, আমরা কথা বলতে পারছি। এবং বেসিক যে প্রবলেম গুলো, আপনার অনেকগুলো ডিপার্টমেন্টের উন্নয়ন ফি ছিল বর্ধিত, যেটা নিয়ে কথা বলা কেউ ছিল না। আমরা বার্গেইন করে অনেক সময় বেদক খেতাব পেয়ে বা বাড়াবাড়ি করছে সব শুনেও কিন্তু আমরা সেগুলোকে বাস্তবায়ন করেছি। আমরা 2টি হলে, রোকেয়া হলে আছে আপনার যে বিজয় 71 হলে রাত 10টার পরে লিফট চলতে পারতো না, শিক্ষার্থীরা 12 তলা পর্যন্ত হেঁটে উঠতো, আমরা চালু করেছি। মায়েরা দেখা করতে পারতো না, দেখা করার ব্যবস্থা করে দিয়েছি। আর রোকেয়া হলে আমাদের 3700 টাকা ফি ছিল আপনার বিজয় 71 হলে, আমরা সেটা 1700 টাকা নামিয়েছি। এভাবে অনেকগুলো ডিপার্টমেন্ট, আপনার আইএমএল, আমাদের লেদার ইনস্টিটিউট, এখানে আপনার অহেতুক ফি ছিল এক্সট্রা অনেক 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 টাকা, সেগুলো আমরা বন্ধ করেছি। তো যেগুলো আমাদের শিক্ষার্থীদের সরাসরি অ্যাপারেন্টলি আমাদের এসেছে, আমরা কথা বলে বার্গেন করে পেরেছি, আমরা ইনভেস্টমেন্ট সেটা করেছি। এরকম অনেকগুলো ইস্যু আছে, আমরা 70 থেকে 80টা প্রোগ্রাম করেছি এই 1 বছরের মধ্যে, সবগুলো সম্পাদক সদস্য মিলে, যেগুলো প্রত্যেকটা রেলিভেন্ট, স্টুডেন্টদের জন্য ওরিয়েন্টেড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের জন্য আপনি দেখেছেন যে আমাদের স্যানিটারি ন্যাপকিন 10 টাকায়, বাইরে যেটা 15 টাকা করেছে, সেটা আমরা বুথ বসেছি, অনেক বড় একটা অর্জন এটা। তো এইভাবে আমরা আমাদের দৃশ্যমান অনেক ভালো ভালো কিছু কাজ করেছি, যেগুলা শিক্ষার্থীরা খুব ভালোভাবে কর্ডিয়াল ওয়েলকাম করেছে আমাদের সম্ভব অনুযায়ী। আর যেগুলো আমরা চেয়েছি, ইশতেহার ছিল, আমরা প্রত্যেকটা ইস্যু আমরা কিন্তু আমাদের এক্সিকিউটিভ মিটিং এ উঠিয়েছি। আমাদের এক্সিকিউটিভ মিটিং এ স্বয়ং ভাইস চ্যান্সেলর স্যার, আমাদের প্রেসিডেন্ট উপস্থিত থাকেন, তিনি সেগুলো নোট নেন। নোট নিয়ে তিনি যে আপডেট না দেন বা আমাদেরকে কার্যক্রম শুরু না করেন, আমরা কিন্তু বলে করতে পারবো না, কারণ এখতিয়ার, বাজেট সবকিছুই তাদের কাছে। আমাদেরকে যদি সেই 28 বছরের 9 কোটি টাকা দেওয়া হতো, যেগুলো আমাদের ন্যায্য পাওনা ছিল, তাহলে কিন্তু আমরা তাদেরকে হাত না পেতে নিজেরাই কিন্তু এই ধরনের ছোটখাটো কাজগুলো করে ফেলতে পারতাম। যেমন ওয়ান লেন বা অনেকগুলো ইস্যু আছে যেগুলো অর্থের ভাবে আমরা করতে পারিনি। সুতরাং আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। কেউ কখনো বলতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী ডাকসুতে এসেছে কোনো ন্যায্য অধিকার নিয়ে বা চাওয়া নিয়ে আমরা সেগুলো পূরণ করিনি বা আমরা চেষ্টা করিনি। থ্যাংক ইউ।
রাব্বানি ভাই, এই জায়গাটায় আপনাদেরকে সাধারণত ছাত্ররা নির্বাচিত করে তাদের অধিকারের কথাগুলো বলার জন্য। সাধারণত প্রশাসন সবসময় এমনই, এটা যুগ যুগ ধরে চলে আসছে, শুধু যে এই প্রশাসন তা না। সেই জায়গায় সেই প্রশাসনকে যদি আপনারা তাদের কাছ থেকে কাজ আদায় করতে না পারেন, টেকনিক্যালি তো ব্যর্থই বলতে হচ্ছে আপনাদেরকে। না, ডেফিনেটলি এখন তাহলে এই ধরনের যদি আমি কাজ আদায় করতে যাই, আমি আমারটাই বলছি যে অন্যরা বাদ, আমি তো টপ 2 এর একজন, তো সেখানে আমি জিএস হিসেবে সশরীরে আমি একটা লেন করার জন্য হয়তো 5 থেকে 6 লাখ টাকা বাজেটের বিষয়, 750-800 কোটি টাকা বাজেট এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, 5 লাখ টাকার একটা ইস্যুকে 7 দিন আমি গিয়েছি, তারা কিন্তু সেটাকে অনুমোদন দেননি বা কার্যক্রম শুরু করেননি। ইঞ্জিনিয়ার একদিন গিয়ে সরজমিনে দেখেননি। সো এইটাকে আপনি কিভাবে, আমি কি একজন সিনিয়রকে হাত ধরে টেনে বা মানে ধরে নিয়ে যাব? সো মানে আমি বলছি মানসিকতার বিষয়টা, কারণ তারা এই যে জানেন যে এখানে একজন কর্মচারী বা একজন ইঞ্জিনিয়ার যে কথা না শুনলে আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমার চাকরি চলে যাচ্ছে না, বা আমি কোনো শাস্তি পাচ্ছি না, বা আবার তার হাতে বেঁচে গেলে ওই কোনো ক্ষমতা নেই, তা তিনি আমাকে একটা বিপদে ফেলবেন, এরকম একটা অ্যাপারেন্ট একটা ধারণা তৈরি হয় আসলে অ্যাডমিনিস্ট্রেশন দীর্ঘ 28 বছর ধরে এই ধরনের এই প্র্যাকটিস করতে করতে। সো এটা আপনি 1 বছরে চেঞ্জ করতে পারবেন না। এখন এই জন্যই আমরা ডেসপারেটলি চাচ্ছি ইলেকশন, ধারাবাহিকতা। আমরা যেটুকু পেরেছি টনক নড়িয়েছি, যেটুকু পারেনি সেটু সামনে থেকে করবে, তারপরে সবাই আরো ভালো করবে। এইভাবে হয়তো 5-10টা ইলেকশন হলে 28 বছরের ঝামেলা আছে, 5টা ইলেকশন গেলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তারা বুঝবে না স্টুডেন্ট শুনতে হবে। আপনি দেখেন আমাদেরকে মাস্টার প্ল্যান ইনক্লুড করা হয়নি। আমি যদি সিনেটে দাঁড়িয়ে না বলতাম তাহলে কিন্তু আমাদের মতামত নেওয়া হতো না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানতো না কিভাবে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মহাপরিকল্পনা করা হচ্ছে। তাহলে এটা দেখুন, না বললে দিত না। সে থেকে তো অনুমান করা যায় তারা চাচ্ছে না। আমরা ইভেন আমি লাস্ট ইলেকশন জন্য আমরা স্যারকে বলেছি যে নির্বাচনের ক্ষেত্রে আপনাদের কি প্রস্তুতি বা আমাদেরকে আপডেট দেন। আমরা কিন্তু কোনো আপডেট পাইনি। বলেছিল পরের কমিটি মানে মিটিং এ জানানো হবে, কিন্তু তার আগে তো কোভিড-19 এর দুর্যোগ আসছে। সুতরাং এটুকুই বলবো যে তাদের মানসিকতা বা ইচ্ছা বা আন্তরিকতার বহিঃপ্রকাশ না ঘটলে কিন্তু আমরা যতই চেষ্টা করি আসলে সত্যিকারের বেসিক চেঞ্জ আসলে খুব টাফ। এটাই বাস্তবতা। মাহমুদ ভাই, এখানে আপনার ইয়েটা শুনলাম, আপনার বক্তব্যটা। গোলাম রব্বানী, আপনি নিশ্চয়ই যে আপনার যে পদে ছিলেন, যে কাজ করেছেন, এটা আসলে একজনের একার কাজ নয়, এটা সম্মিলিতভাবে আপনাদের যে কমিটি রয়েছে সেই কমিটির কাজ সম্মিলিতভাবে। এক্ষেত্রে আপনার যে ভিপি ছিলেন নুরুল হক, তিনি আসলে কতটুকু সহযোগিতা করেছেন বলে আপনি মনে করেন? যে এক্ষেত্রে আপনি যে প্ল্যানগুলোর কথা বললেন এবং যে চিন্তা ভাবনাগুলোর কথা বা চেষ্টার কথা বললেন, সেক্ষেত্রে সভাপতির চেষ্টাটা কিরকম ছিল? অথবা আমি প্রশ্নটাকে আরেকভাবে করতে চাই, যে আপনি ভিপি নুরুল হককে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? এই কয়দিন যে একসাথে আপনারা কাজ করলেন, একসাথে নির্বাচিত হয়ে, এখন তো মেয়াদ শেষ, কিন্তু আপনি তাকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আসলে নুরুল হক ডাকসুর ভিপি, তাকে তো আসলে আগে থেকেই খুব ওয়েল নোন ছিল। আমাদের ছাত্রলীগের 2টি পদেও সে ছিল। আপনার মহসিন হলের উপমানব সম্পাদক হওয়ার পরেই বেসিক্যালি তার উত্থানের বিষয়টা কিন্তু সবার কাছে জানা, যে কোটা আন্দোলন হলো একটা জনপ্রিয় আন্দোলন, তখন ছাত্রলীগের আপনার সম্মেলনের একটা ইস্যু ছিল। সেই সম্মেলনকে প্রলম্বিত বা বিলম্বিত করার জন্য কোটা আন্দোলন কিন্তু এর আগেও 3-4 বার হয়েছে, সেম ভাবে সেম ইস্যু, অনেক দিনের পুরনো দাবি এটা। তখন কিন্তু এইভাবে আসলে এক্সপ্লোর করেনি বা বুম হয়নি, এক্সপোজও হয়নি। এই কারণটা হচ্ছে তখন ছাত্রলীগের ওই সময়কার নেতৃবৃন্দের প্রচন্ড কোনো সাপোর্ট ছিল না, কিন্তু যেটা এই লাস্ট কোটা আন্দোলন যে সফল হলো সেটাতে ছিল। ছাত্রলীগের সাপোর্টটা বলতে যে এই কোটা আন্দোলনের টিকটিকিটাকে কুমির বানিয়ে দেখিয়ে যাতে বড় প্রবলেম হচ্ছে, বড় ইস্যু, এই সময় সম্মেলন করা যাবে না ছাত্রলীগের, এই ধরনের একটা পারসেপশন তৈরি করার জন্যই নুরুকে ছাত্রলীগের প্যানেল থেকে সেখানে পাঠানো হয়। ঠিক তেমনি গণজাগরণ মঞ্চে ইমরানের সরকারকে ছাত্রলীগের ভাইয়েরা এই সময় সামনে এনেছিল, তিনি ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের ছিলেন। তো ইমরানের সরকার যেভাবে পোল্টি নিয়েছে সেম ভাবেই নুরুও মেরেছে। তো সেখানে সে যখন অবস্থান নিল বা দায়িত্ব নিয়ে, একটা জনপ্রিয় আন্দোলন ছিল, সফলতা এসেছে, শিক্ষার্থীরা আবেগকে কাজে লাগিয়ে সাপোর্ট হয়েছেন, দ্যাটস ফাইন। এরপরে বেসিক্যালি তার যে রাজনৈতিক উচ্চাভিলাষ, আই এম সরি টু সে, যে তিনি আসলে ওই যে শিক্ষার্থীরা ছেলেকে ভোট দিয়ে ভিপি করেছেন, তার যে অনেক বড় গুরুদায়িত্ব, অনেক প্রত্যাশা তার উপর আছে, সেইটার চেয়ে তিনি কিন্তু তার ফোকাসটা ছিল বেশি তিনি সামনে পলিটিক্যালি কিভাবে এস্টাবলিশ করবেন নিজেকে, বা এখন যে রাজনৈতিক দল করছেন তার ভিত্তি মজবুত করার জন্য বিভিন্ন এম্বাসিতে যাওয়া বা আন্তর্জাতিক বা দেশীয়
যে সকল ইস্যুতে পলিটিক্যাল ফ্লেভার আছে, জাতীয় রাজনীতিতে এন্টি গভর্নমেন্ট একটা ফ্লেভার পাওয়া যাবে, যেখানে এন্টি গভর্নমেন্ট যারা আছে তাদের সাপোর্ট পাবে তিনি, এই ধরনের ইস্যুতে তিনি আসলে বেশি ব্যস্ত ছিলেন, বেশি ফোকাস করেছেন। আর রেদার যে তার যে মূল কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে শিক্ষার্থীদের অধিকার নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বার্গেন করা বা সবাইকে নিয়ে একসঙ্গে মুভ করা অ্যাজ এ ভিপি, যে কাজ তার। সো এইটা আমি আসলে তার মধ্যে অনেকটা অনুপস্থিত কয়েকটা ইস্যুতে দেখেছি, বৃহৎ কয়েকটি ইস্যুতে তিনি, যেমন আমাদের শিক্ষার্থী সহায়তা ফান্ডে সে আমাদের সঙ্গে একমত হয়েছেন, কাজ করেছেন। যদিও এখানে আন্তরিকতার যে একটা অভাব সেটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। শিক্ষার্থী সহায়তা ফান্ডে করা হলো, আমরা বললাম তাকে আমরা একসাথে কাজ করি, সেটা যখন কেউই সাপোর্ট দেয়নি, আমি এবং আমার জিএস সাদ্দাম আমরা ব্যক্তিগতভাবে আমাদের পকেট থেকে 1 লক্ষ করে টাকা দিয়ে 2 লক্ষ টাকা দিয়ে প্রথম এই ফান্ড শুরু করি। সেখানে ভিপি ছিল, সে নিজে না পারুক, তার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আন্টি আছে বা অনেকেই আছে যাদের তাকে সাপোর্ট দেয়, তাদের কাছ থেকে কিন্তু সে 1 লক্ষ টাকা এনে বা অ্যাটলিস্ট আরো বেশি সেই ভিপি এইটা এখানে দিতে পারতো, 1 টাকা এখানে কন্ট্রিবিউট করেন নাই, যা উচিত ছিল আমি বলবো। সুতরাং আমি বলবো যে ডাকসুর যে কোনো ইস্যু যেখানে ডাকসুতে শিক্ষার্থীরা সরাসরি সহযোগিতা পাবে, এরকম ইস্যুতে তার আসলে যতটুকু ইম্পর্টেন্স দেওয়া হচ্ছিল বা আমরা এক্সপেক্ট করেছিলাম ততটা আসলে পাইনি। কারণ তিনি তার পলিটিক্যাল ফিউচারকে গোছানোর জন্য বা তার ওই এজেন্ডাকে নিয়ে তিনি বেশি ব্যস্ত ছিলেন। তার ছাত্র অধিকার পরিষদকে নিয়ে, যেমন তার রুমে সবসময় কিন্তু সাধারণ শিক্ষার্থী থাকতো না, মোস্ট অফ দ্য টাইম তার ভিপির রুমটা কিন্তু ভরা থাকতো ছাত্র অধিকার পরিষদের হেডকোয়ার্টার, এটা এই রাজনৈতিক দলের হেডকোয়ার্টার বহিরাগত, যেটা আমরা দেখেছি একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সেটা নিয়ে মারামারি মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে, আপনারা অনেকে জানেন। এই বিষয়গুলো যেখানে ম্যাক্সিমাম বহিরাগত নিয়ে তিনি থাকতেন। তো যাক, আমার কাছে মনে হয়েছে যেটা এই জায়গাটা একটু আমার একটা, জি, এই যে আপনি যে প্রসঙ্গটা তুললেন, আমার একটা এখানে ছোট্ট একটু, আপনি এর সঙ্গে উত্তরটা দিতে ইজি হবে। আপনি আগে বললেন পোল্ট্রি মারার কথা বললেন, ইমরান এই সরকারের সঙ্গে মিলিয়ে নুরুল হক নুরুল পোল্ট্রি মারার কথা বললেন, সেই জায়গা থেকে মিলিয়ে বলি নাই, অনেকটা ব্যাক আমি বলছি, অনেকটা ব্যাকগ্রাউন্ড সেম বলেছি। জি জি, ওকে। তো সেই জায়গা থেকে আমরা বেশ কয়েকবার তার উপর হামলার অভিযোগ, এবং 2-1 বার লাস্ট যেখানে আপনি মুক্তিযুদ্ধ মঞ্চের কথা বলছেন, সেখানেও আপনার নির্দেশে কিংবা আপনার নেতৃত্বের অভিযোগ উঠছে যে আপনি হামলায় বারবার আপনার নাম উঠে এসেছে। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? কেন আপনাকেই সে বারবার দোষারোপ করছিল? এটা আদতেই আমার জানা নেই, কারণ সবসময় অন্যদের তো আমি বলবো যে সে আমার সাথে বেশি কানেক্টেড ছিল, কারণ যখন সম্মেলন করার নিয়ে আমরা একটা গ্রুপ বিগত কমিটিতে আমরা যখন মুভ করি, তখন নুরুল হক নুরু কিন্তু আমার সাথে মুভ করেছে। সে বেশ কয়েকদিনই আমরা যেখানে বসতাম নিয়মিত জায়গায়, সেখানে আসতো, আমার সাথে রাজনীতি করেছে সরাসরি। সো এটা ভাবার কোনো কারণ নেই, সে হয়তো রাজনৈতিক কারণে, কারণ এখানে আমি ছাত্রলীগ সেক্রেটারি ছিলাম, বা তারপরে জিএস তারপরের পোস্টটা, সুতরাং আঙ্গুলটা আমার দিকে তুললে ফোকাসটা বেশি পাওয়া যাবে বা ইম্পর্টেন্সটা বেশি পাওয়া যাবে। এক ধরনের জাতে ওঠার বিষয় আছে এখানে পলিটিক্যালি। সো এখানে নূর আমার একাডেমিক্যালি 6 বছর বা বয়স হিসেবে প্রায় 7 বছরের জুনিয়র, সো ওই হিসেবে আমার কর্মীরও কর্মী। সো এখানে ওর সঙ্গে আমার যে ডিফারেন্স এখানে কোনোভাবেই এক লেভেলে আসে না যে আমি ওর সঙ্গে ঝগড়া যাব। তো আমাদের যারা অনেক ছোট ভাই, যারা আমাদের একাডেমিক্যালি 6-7 বছরের জুনিয়র, তারা ওদের বন্ধু বান্ধব ওই পর্যায়ে, যারা একদম হল পর্যায়ে রাজনীতি করছে এখন রাইট নাও, ওরও হল পর্যায়ে রাজনীতি করার কথা ছিল যদি ছাত্রলীগ করতো। তো ওদের সঙ্গে ওদের যে ছাত্রলীগ নিয়ে যখন কথা বলে, তখন যারা জুনিয়র থাকে ওদের আবেগটা একটু স্বাভাবিক বেশি থাকে। আমরা একটা লেভেলে আসে, আমাদের কিন্তু মনে হয় না এটা রাজনীতির পার্ট। তো ছাত্রলীগ নিয়ে যে ধরনের নেতিবাচক মন্তব্যগুলো করে বা বিভিন্নভাবে সরাসরি একটা আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ে 12 বছর 15 বছর ছাত্রলীগের ভালোবাসার একাধিপত্য, একদিন বিশ্ববিদ্যালয় বন্ধ হয়নি, একদিন ক্যাম্পাস একদিন বন্ধ হয়নি, সেই জায়গায় কোনো ধরনের ঝামেলা হয়নি। ছাত্রলীগে বারবার সন্ত্রাসী সংগঠন বলে একেবারে খুব পিন্ডি চটকাচ্ছে, সেখানে জুনিয়রদের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া ছিল। তার সঙ্গে নুরুর সঙ্গে কথা কাটাকাটি, অনেক ক্ষেত্রে অনেকগুলো যে সেগুলো আসছে, কোনোটাই কিন্তু কেন্দ্রীয় ভাবে বা কোনো টিম টু টিম না যে ছাত্র অধিকারের সঙ্গে ছাত্রলীগের সমস্যা, বিষয়টা এমন না। নুরুর সঙ্গে ব্যক্তিগত কিছু দ্বন্দ্বের কারণে কয়েকটা ঝামেলা হয়েছে, সেখানে আমি বা আমার কোনো ছেলে কখনো ইনভলভ ছিল না, সেটা সবাই জানে। আর এখানে মুক্তিযোদ্ধা মঞ্চের সঙ্গে যে বিষয়টা বললেন যে সেখানে আমি ওদের আসিনি বা আগের 2 দিনও আমি ছিলাম না ক্যাম্পাসে, যে সেটা হয়েছে জানার পরে যে বহিরাগত নিয়ে, আমি আবার আই রিপিট, যে এখানে ডাকসু কিন্তু ছাত্র অধিকারের কোনো হেডকোয়ার্টার হতে পারে না, সে যেটা হোক সে বিভাগ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে এসে সেখানে আপনার যে অধীনে প্রেক্ষাপট, গেট বন্ধ করে দিয়ে ডাকসু দখল করা, হাতে সবার লাঠি রড স্টাম্প নিয়ে, সবাই দেখেছে এই বিষয়টা।
ছবিও আসছে, এবং তার আগের দিন বা এবং আরো আগের দিন 2 দিন টিএসসি তে ওই মুক্তিযোদ্ধা মঞ্চের সঙ্গে নুরুর ঝামেলা হয়েছে, যেখানে নূর একটা ছেলেকে লাথি মারছে ফেলে, সবাই এটা কিন্তু স্পষ্ট দেখেছে, সে ছবিও আছে, ভিডিও আছে তাদের কর্মীদের নিয়ে। সো এই আগের একটা রাব্বানি ভাই, ঝামেলা এই টেনে জায়গাটায় টেনে আমি আনা একটু হয়েছে। আরেকটা জিনিস একটু আমি যুক্ত আবার করতে বলছি যে চাই। হ্যাঁ, শিওর। জি, জি, আমি টেনে আনার বিষয়টা আমি জানি, আমাদের সংবাদগুলোতেও এসেছে। শুধুমাত্র নুরুল হক নুরুল যে হামলা করেছেন তা না, তার উপরেও হামলা ঘটনা ঘটেছে। আচ্ছা, এবং আমি আরেকটা মানে জিনিস, এমন হতে মারামারি পারে না হয়েছে, যে মোটামুটি সোজা কথা। সে আপনার right, এবং সেখানে ছাত্রলীগের অনেক কর্মীদের ছবিও এসেছে। যদি আমরা ডাকসুর হামলার ঘটনাও দেখি, তখনও তো আপনি সঙ্গে যুক্ত, এরকম কথা বলা হচ্ছিল বারবার। এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আমি হতে পারে সেটাই না যে বলছি আপনি রাগের বশবর্তী হয়ে আসলে একজন এত জুনিয়র, হ্যাঁ, আপনার সঙ্গে আপনাকে জড়াচ্ছে, এই কারণে আপনি মারতেই পারেন, এটা মানে কি কারণে? আমার তো কোনো কারণ থাকতে হবে, তার সাথে আমার তো কোনো ধরনের ক্ল্যাশ বা কোনো ধরনের স্বার্থের বৈপরীত্য ঘটেনি, বা কোনো ইস্যু নিয়ে কখনো নূরের সঙ্গে আমার আইদার পলিটিক্যাল অথবা মানে ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে কখনো হয়তো ক্ল্যাশ হয়নি আমার। একদম আই রিপিট, এটা নূর সজ্ঞানে বলতে পারবে। বরঞ্চ অন্যদের সঙ্গে আর আমাদের জুনিয়র যারা ছিল, হয়তো মাঝে মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারির সাথে বাগাদানুবাদ হয়েছে, যেখানে ওই দিন তারা উপস্থিত ছিল, আমি তো উপস্থিত ছিলাম না। সো আমি ওখানে গিয়ে যে মন্তব্যের কারণে সমালোচনা হয়েছে সেটা আমি ব্যাখ্যা করেছি, এবং স্পষ্ট যে এখানে সরাসরি আমি স্ট্যাটাস দিয়েছি, একদম স্ক্রিনশট সহ। আমার ডাকসু প্যানেলের আন্তর্জাতিক সম্পাদক এবং সদস্য অর্নি এবং রাইসা ওই সময়ে আমার ডাকসুর ভিতরে তারা স্ট্যাটাস দিয়েছে এবং আমাদের গ্রুপে লিখেছে তারা আটকা পড়ে গেছে, এখানে তালা মারা হয়েছে এবং খুব লাঠি রড নিয়ে আঘাত করা হচ্ছে দরজায়, তারা খুব ভীত সন্ত্রস্ত। তো সেই জায়গায় আমার কাছে আমার ক্ষোভের জায়গাটা স্বাভাবিক ডাকসু জিএস হিসাবে, যে তার ছাত্র অধিকারের প্ল্যাটফর্ম যদি কারোর সঙ্গে ঝামেলা জড়ায় সে বাইরে করবে, ডাকসুকে কেন ইউজ করছে? ডাকসুতে যে মুখোমুখি ঝামেলাটা হলো, এটা তো ডাকসুর টপিকস না বা ডাকসুর সাবজেক্ট ম্যাটার না। এখানে সম্পূর্ণ বাইরের একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা ফোরামের, দুটি ভিন্ন ফোরামের সমস্যা। সেটা তারা টিএসসি ছিল, টিএসসি থাকতো, ডাকসুদের টেনে আনার কারণ কি? তাদেরকে কে ইনভাইট করেছে? তো আমার দুই বোন এখানে আক্রান্ত হচ্ছে, সেটার জন্য আমি কিন্তু বলেছি যে ওদেরকে কেন আটকানো হলো, নুরুর কি হলো সেটা পরে। এই প্রেক্ষাপট থেকে, এই ক্ষোভ থেকে কিন্তু আমার এই মন্তব্যটা, কিন্তু এটার সঙ্গে আগের কোন ঘটনার কোন ধরনের কোন সংশ্লিষ্ট নেই। তারপরও পাবলিক প্লেসে এমন কথা বলাতে সাময়িক ক্ষোভ আমার অবশ্যই এটা বলা হয়নি, আমি সেই জন্য দুঃখ প্রকাশ করেছি, স্ট্যাটাস দিয়েছি, নুরুর কাছে আমি সরি বলেছি। সো এটা নিয়ে আমার মনে হয় যে আর কোনো কথা থাকতে পারে না। প্রেক্ষাপটটা ভ্যালিড ছিল, সেটা নূর নিজে স্বীকার করেছে। তাহলে কি বিষয়টা এরকম দেখে না যে যেহেতু এখানে আপনারা একই, আপনি জিএস বা আরেকজন ভিপি, দুজনের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আপনাদের মধ্যে কোনো অভ্যন্তরীণ কোন্দল বা রাজনৈতিক কোন্দলের কারণে যে সৃষ্ট সমস্যাগুলো, যদি কোনো সমস্যা সৃষ্টি হয়ে থাকে বা যেগুলো আমরা দেখেছি মারামারি একে অপরের প্রতি, ওই যে অভিযোগগুলো আপনারা করেছেন, সেটা কি এই ডাকসুর এই অগ্রগতির ক্ষেত্রে একটা কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা, যে আপনারা আসলে এখানে ডাকসু একটা ডেমোক্রেটিক বডি, আমি আবারও বলছি, হওয়ার কারণে আবারও বলছি যে এটা আসলে এটা ঠিক যে ডাকসুর যে মূল সৌন্দর্য, যে আবেদন, যে প্রত্যাশা মানুষের কাছে, যে একটা দৃষ্টিভঙ্গি, সেখানে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। ভিপিজিএস এর মধ্যে মিল কম বা মিল নাই, কিন্তু কার্যক্রমের ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলেনি। এই কারণেই যে এখানে ডাকসুতে আপনার একটা ডেমোক্রেটিক বডি, এটা ডাকসুকে বলা হয় মিনি পার্লামেন্ট বা সেকেন্ড পার্লামেন্ট। সো ডেমোক্রেটিক বডিতে ছাত্রলীগের প্যানেল থেকে 23 জন আউট অফ 25, কিন্তু 23 হচ্ছে ছাত্রলীগের, 2 জন বাইরে থেকে। এখানে আপনি যদি কোনো কার্যক্রম নিতে যান, সেখানে কোরাম সংকটের বিষয় নেই, বা যে ভিপির অনুপস্থিতি বা অসহযোগিতা আমাদের কোনো কাজ আটকে দিয়েছে, বা ভিপির কোনো স্বাক্ষর বা অনুমোদনের প্রয়োজন রয়েছে আমাদের, সেটা এমন নয়। বরঞ্চ যে কোনো কার্যক্রমে যা মানে গঠনতন্ত্র অনুযায়ী আপনার অর্থ ছাড়ের জন্য বা যে কোনো সম্পাদক বা সদস্যের জন্য কিন্তু সাধারণ সম্পাদকের অনুমোদনের প্রয়োজন হয়, যেটা আমি আক্তার যতবার বলেছে। আমি আমাদের পক্ষ থেকে সহযোগিতার নজর দিচ্ছি যে আক্তার হলো সমাজসেবা সম্পাদক, সাথে সবাই চেনে, সে আমার ডিপার্টমেন্টের ছোট ভাই। সে যখন প্রশ্ন ফাঁসের জন্য আন্দোলন করে, কেউ তার সঙ্গে ছিল না, সে একা দাঁড়িয়ে ছিল, ওই ছাত্র অধিকারও তখন তার সঙ্গে ছিল না, যারা পরবর্তীতে রাজনৈতিক কারণে লুফে নিয়েছে। আমি প্রথম ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি হিসেবে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম এবং আলটিমেটাম দিয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে অবশ্যই 24 ঘন্টার মধ্যে এটা যে ব্যবস্থা নিতে হবে। আমি
আক্তার সঙ্গে একমত। এই কারণে কিন্তু চাপে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার পরীক্ষা নিয়েছে। সুতরাং আক্তারের উত্থান কিন্তু পরোক্ষভাবে আমার হাত ধরে হয়েছে। এর পরবর্তী তাকে যখন আক্তারকে বাজেট দেওয়া হলো, তিনি 10 লক্ষ টাকার বাজেট পেলেন বাজেট মিটিং এ। আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে 3 লক্ষ টাকা আমার ছোট ভাই আক্তারের ফান্ডে ট্রান্সফার করেছি তার কাজের সুবিধার জন্য, তিনি যেন ভালোভাবে কাজ করতে পারেন। যখনই তিনি যেটা চেয়েছে বলেছেন আমি স্বাক্ষর করে দিয়েছি, অনুমোদন দিয়ে দিয়েছি, তাকে একদিনে ঘুরতে হয়নি। সুতরাং আমাদের তরফ থেকে যতটা সাপোর্ট দরকার বা সহযোগিতা আমরা করেছি। এখন রাজনৈতিক কারণে তারা দূরত্ব বজায় রেখে ভিন্ন এজেন্ডায় কাজ করেছে, তারা ভারতীয় দূত বা আদার্স ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যু নিয়ে তারা আন্দোলন করেছে, মানববন্ধন করেছে। এটা তো ভাই ডাকসুর কাজ না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কোন অধিকার নিয়ে মানববন্ধন করেছেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোন চাওয়া পাওয়াটা নিয়ে বাংবেড নিয়ে কেন মানববন্ধন করেন? বাংবেড রাব্বানি ভাই, আমার একটা প্রশ্ন রয়েছে এই জায়গায়। আচ্ছা রাব্বানি ভাই, তাহলে আপনি কি মনে করছেন আপনার কমিটির ভিপির উপর যে হামলা হয়েছে সেটা যৌক্তিক? না না, হামলার যৌক্তিক কেন হবে? এটা আমি কেন বলবো? এটা কেন? আমার কথা কি মনে হচ্ছে যে আমি সেটাকে বলতে চাচ্ছি? কি কারণে আপনার মনে হলো এই কথাটা যে তারা ওই ইস্যুতে ছাত্রদের, না আপনি বললেন যে যেহেতু ওই ইস্যুতে তার উপর কয়েকবার হামলা, আমি আপনাকে বলছি যে তিনি নিজে বলেছেন যে ভারতের, আমি আপনাকে সেটাই বলছি যে ভারতীয় একটা ইস্যু, আমাদের দেশের বাইরের ইস্যু। ডাকসুর গন্ডি হচ্ছে 256 একর বা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা মুখ্য। এর বাইরে অতীত ইতিহাস বলে যে জাতির বিভিন্ন সমস্যা ডাকসু কথা বলবে। সেখানে অন্য দেশের একটা ইস্যু নিয়ে কথা বলাতে কেউ ভারতের আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বড় রাষ্ট্র, কেউ সপক্ষ শক্তি, কেউ বিপক্ষ শক্তি। এখন তারা সব বিপক্ষ শক্তিকে দাঁড়িয়েছে, আর একটা সপক্ষ শক্তি তাদের সাথে যদি ক্লাসে যায়, সেখানে আমাদের করণীয়টা কি? বা আমরা সেখানে কোনো টপিকসই না। সুতরাং এখন কে ভারতকে সাপোর্ট করে কে করে না সেটা তো আমার দেখার বিষয় না, বা আমি কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ হাত দিতে পারি না। এখন ছাত্রলীগের কোনো কর্মী যদি ভারতের সপক্ষের শক্তি হয়ে তাদের সাথে বাদানুবাদ জড়ায়, তাদের যে কথা কারণে না মিলে, সেটা তো ছাত্রলীগের ইস্যু নয়। সো আপনি এটাকে মিলাতে যাবে না। আচ্ছা, এই প্রসঙ্গে আমার আরেকটা প্রশ্ন আছে, এটা আমার শেষ প্রশ্ন গোলাম রব্বানীর কাছে। সেটি হচ্ছে যে ভিপি নুরুল হক নুরু তিনি একটি রাজনৈতিক সংগঠন সৃষ্টি করতে যাচ্ছেন এবং এটা নিয়ে ইতিমধ্যে গণমাধ্যমে কথাও বলেছেন তিনি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে আমি একটা কথা আছে না যে দূর থেকে কাশবন দেখা যায় ঘন। যারা দূর থেকে দেখছেন যে হয়তোবা ভিপি নুরের যে কথা বা প্রতিবাদী কণ্ঠ যে বিশাল বৈপ্লবিক পরিবর্তন করে ফেলবেন, দ্যাটস ফাইন, এটা ভাবতে পারেন। দূর থেকে কাশবন দেখা যায় ঘন, আমি আবারও বলছি। কাছে আমি যদি ছিলাম কাছে, বা আমার একই অনেকভাবে আমি চিনি ওকে, সুতরাং এটা আমি বলবো যে ওর রাজনৈতিক দল করার মতো মেধা, প্রজ্ঞা, জ্ঞান, সামর্থ্য বা স্যাক্রিফাইস যেটা লাগে, যে এগুলা কোনোটা এখনো তার আসলে আসে নাই বা হয় নাই। ইটস এ লং ওয়ে জার্নি। বাংলাদেশের মতো একটা আনরেস্ট পলিটিক্যাল সিচুয়েশনে মতো যে দেশের রাজনীতি ইতিহাস সমৃদ্ধ বা এত আপস অ্যান্ড ডাউন, রাজনৈতিক দলে সফল হওয়াটা আসলে, আমরা যদি ধরি উদাহরণ হিসেবে আপনি বলতে পারেন যে কামাল হোসেন, তিনি অনেক প্রাজ্ঞ গুণীজন, আমাদের ডক্টর কামাল হোসেন স্যার, তাকে সবাই চেনেন, ইচ এন্ড এভরিওয়ান বাংলাদেশের। তিনি যখন একটা রাজনৈতিক দল, সে গণফোরাম, আপনার সবাই জানেন, সেই গণফোরামের ভবিষ্যৎ কি হয়েছে সবাই জানেন, যে 300 আসনের প্রার্থী দিয়েছিলেন। ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রায় সবই জামানত বাজেয়াপ্ত হয়েছে। অনেক জায়গায় তো তার ইয়ার ভোটও পাননি, পরিবারের ভোটটাও পাননি। আমি তখন গোপালগঞ্জ থাকতাম, গোপালগঞ্জ যখন তিনি দাঁড়ালেন, গোপালগঞ্জ 24 ভোট পেয়েছে তার এমপি ক্যান্ডিডেট গণফোরামের। সুতরাং এটাই বলছি যে, ধরে বলো যে আসতে বলো, এটাই বলছি যে আপনার নূরকে আসলে করেছে, আমি অবশ্যই সাধুবাদ জানাই যে এই গার্ডস তার আছে, সাহস করেছে একটা রাজনৈতিক দল করার মতো। অনেক পথ পাড়ি দিতে হবে, তাদের শুভকামনা থাকবে। সেই মেধা প্রজ্ঞা যেটা বললাম, যে স্যাক্রিফাইস, যে বঙ্গবন্ধু কে আমি আদর্শ সৈনিক মনে করি। বঙ্গবন্ধু যে স্যাক্রিফাইস, বা তার কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে স্যাক্রিফাইস, আর দেশের মানুষের জন্য তার জীবন সবকিছু জলাঞ্জলি দিয়ে 19 বার হত্যা চেষ্টার শিকার হয়েও তিনি এখনো সার্ভাইভ আছেন। সেই ধরনের স্যাক্রিফাইস আসলে করতে পারবে কিনা সেটা সময় বলে দিবে। যদি সে করতে পারে, সে টিকে থাকে। এবং আর কোটা আন্দোলন ইস্যু দিয়ে আবেগ কাজে নিয়ে শিক্ষার্থীদের বিশেষ করে, আর গণমানুষ যারা আসলে দুবেলা খেটে খাওয়া সংগ্রাম করে, ভোট ভাতের জন্য সংগ্রাম করে, সেখানে তাদের মন পাওয়া বা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সেম জিনিস না।
সো এখানে অনেক পথ পাড়ি দিতে হবে, আমি তার জন্য শুভকামনা জানাই। বাট স্টিল বলবো যে তার এখন সেই আসলে ইটস নট দ্য টাইম, তার এখন সেই সময়টা হয়নি, তার আরো অনেক পথ পাড়ি দিয়ে এই জায়গাটা যাওয়া দরকার ছিল। থ্যাংক ইউ। জি জি রাব্বানি ভাই, এবার আমরা একটু ডাক থেকে মনে হয় বের হই। ডাক শুনিয়ে তো মাহমুদ ভাইয়ের আর কোনো প্রশ্ন নাই আছে কি? না না না। মাহমুদ ভাই, ওকে, যে জায়গাটায় আমি আবার আসতে চাই এটাও একটু ডাকসু রিলেটেড। সেটা হচ্ছে যে আপনি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল আপনি পদত্যাগ করার আগে, এবং এটা জাহাঙ্গীরনগরের ভিসি তুলেছিলেন অভিযোগটা। তার পরিপ্রেক্ষিতেই আপনি পদত্যাগ করেছিলেন। একই ধরনের প্রায় কাছাকাছি একটা অভিযোগ, এরকম কেলেঙ্কারির অভিযোগ আপনার ভিপির বিরুদ্ধে উঠেছিল। তার একটি ফোন রেকর্ড ফাঁস হয়েছে, যে কমিটির দুইজনের, সেটা আমি পরে যাচ্ছি নুরুর হিসাবটা। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিল? কারণ আপনি পদত্যাগ করেছেন, অনেকেই ধরে নেয় যে পদত্যাগ করা মানে আমি আপনাকে আপনি আপনার দায়টা স্বীকার করে নিচ্ছেন। না না না, এটা আপনি এটার ভিন্ন ইয়া আছে। আমি আমি আপনাকে স্পষ্ট করছি যে এখানে আপনি ডিফারেন্স দেখেন যে আমাদের দেশের মিডিয়া বা জেনারেল বলে পারসেপশনটা বা সুশীল সমাজ প্লাস মিডিয়ার কথা বলছি, যে তাদের পারসেপশন দেখেন। এখানে আমার বিরুদ্ধে যে অভিযোগটা আসলো বা আমি এবং শোভনের বিরুদ্ধে, সেখানে সবকিছু শেষে একটা ইস্যু যে একজন ভিসি যিনি নিজেই বিতর্কিত এবং যার নিজের সম্পর্কে তার পরিবার সম্পর্কে একেবারেই দুর্নীতি বিরোধী মঞ্চ করে অভিযোগ করা হচ্ছে যে তিনি দুর্নীতি করেছেন, তার দিকে আঙ্গুল। তিনি অভিযোগ করলেন একটা মৌখিক অভিযোগ, কোনো তথ্য প্রমাণ ছাড়া, যে আমরা চাঁদা চেয়েছি। পৃথিবীর ইতিহাসে কোনোদিন কেউ শোনে নাই যে যারা আসলে টেন্ডার সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে যে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে কেউ কোনো চাঁদা চায়। এটার কোনো নজির নেই। কারণ আমি ডাকসুর জিএস, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জাহাঙ্গীরনগর অভিযোগ করার আগেই, ঠিক 1 মাস আগেই 500-600 কোটি টাকা কাজ হয়েছে। সেখানে আমি বা আমার ভিসি স্যার কিছু জানেন না, জানার কথাও না। টেকনিক্যাল এভ্যালুয়েশন কমিটিতে থাকেন প্রভিসি অথবা ট্রেজারার বা আদার ইন্সপেক্টর, এবং এই লেভেলের দ্বারা ভিসি কমিটি করে দেন। সেখানে জাহাঙ্গীরনগরের টেকনিক্যাল এভ্যালুয়েশন কমিটি ভিসি ম্যাডাম নিজেই সভাপতি, এবং তার সকল নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তার যে এপিএস তাকে করেছেন সদস্য সচিব। একজন টিচারকে রেখে, একজন প্রভিসিকে বাদ দিয়ে তিনি তার এপিএস কে, যারা নিয়ে একজন অফিস ক্লাস কর্মকর্তা, তাকে করেছেন সদস্য সচিব। এত বড় একটা কর্মযজ্ঞের সঙ্গে এতে কিন্তু ইন্টেনশন বোঝা যাচ্ছে যে আসলে কি বিষয়। এটা নিয়ে একটু পরে বলছি। যেহেতু অভিযোগটা আসলো, সঙ্গে সঙ্গে সকল মিডিয়াতে আই রিপিট যে কোনো ধরনের কোনো তথ্য প্রমাণ নেই, বরঞ্চ একটি ফোন রেকর্ড সবাই শুনেছেন মনে হয়, অনেক ভাইরাল হয়েছে, যেটা স্পষ্ট প্রমাণ করছে যে আমি সংশ্লিষ্ট নই। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ম্যাডাম যে ঈদের বোনাসের কথা বলে টাকা দিয়েছে তার ছাত্রলীগের একটা অংশকে, তারা স্বীকার করে নিচ্ছেন যে আমাদেরকে টাকা দিয়েছে। ভিসি ম্যাডামের বাসা থেকে গাড়িতে করে এই টাকাটা 25 লক্ষ টাকা আমাদের হলে পৌঁছে দেওয়া হয়েছে। কোন হল, কিভাবে দেওয়া হচ্ছে, কারা কারা পেয়েছে, সব তারা নিজেরা বলছেন। ঠিক আছে, তো সেই রেকর্ডটা ফাঁস হলো। সেটা নিয়ে কিন্তু আমার পক্ষে যেখানে কথা বলার কথা মিডিয়ার, যদি আপনি ইয়েতে বলেন যে তথ্য প্রমাণের ভিত্তিতে বলেন, বরঞ্চ পুরো মিডিয়াতে একেবারে মোটা দাগে হেডলাইন আসলো যে আমরা আমাদের দুর্নীতির অভিযোগ, আমরা এই করেছি সেই করেছি। সবকিছুর সূত্র একজন বিতর্কিত ভাইস চ্যান্সেলরের মৌখিক অভিযোগ, আর কিছু না। আর ভিপি নূরের ব্যাপারে আপনি দেখুন, কোনো মিডিয়াতে নেতিবাচক কোনো কিছু আসলো না, বরঞ্চ তার নিজের ফোন রেকর্ড ফাঁস হলো। তিনি কমিশন চাইছেন ফোন করে যে আমার 10% দেন, আমার 8% দেন। দিস ইজ দ্য ডিফারেন্স। যে ছাত্রলীগ বা আমরা যে বরাবর মিডিয়ার বিমাতা সুলভ আচরণের শিকার হই, আমরা যে আমাদের তিলকে যে তাল না তালের বাগান বানিয়ে দেখানো হয়, এটা হচ্ছে ডিফারেন্স। তো এমন ভাবে পারসেপশন মিডিয়া ট্রায়াল তৈরি করা হলো যে আমরা অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি ওই মুহূর্তে। যেহেতু আমাদের কমিটির নেত্রী দিয়েছেন, আমরা ভালো কাজ করলে যেমন নেত্রী সুনাম হয়, আর আমাদের আবেগের জায়গা তিনি, এবং খারাপ কাজ করে নেত্রীর দিকে আঙ্গুল যাবে। সুতরাং আমার আবেগে প্রাণের প্রতিষ্ঠান ছাত্রলীগ এবং আমার প্রাণপ্রিয় নেত্রী, তার দিকে বা আমার সংগঠনের দিকে আঙ্গুল তুলতে না পারে, তার চয়েস খারাপ বা ছাত্রলীগের বদনাম হলো, সর্বোচ্চ পদ বিতর্কিত হলো। সেই কারণেই কিন্তু আমি এবং শোভন স্বেচ্ছায় সজ্ঞানে আমরা পদত্যাগ করেছি যে নেত্রী আপনার কষ্ট দিয়ে আমরা ছাত্রলীগ চাই না। এবং এর ওই সময় আমরা ওইভাবে কথা বলিনি এই কারণে যে তখন আঙ্গুলটা নেত্রীর দিকে যেত, পরিস্থিতি গরম ছিল। মিডিয়া সেমন একটা পার্সন তৈরি করেছে, মিডিয়া হাউস গুলোতে টাকা দেওয়া হয়েছে। আমাদের কাছে এনাফ সেই আমরা পেয়েছি যে বিভিন্ন মিডিয়া হাউসে 4 লাখ 5 লাখ টাকা দিয়েছে, যারা চাচ্ছে যে এই মানে
নেত্রীর কমিটি কোনোভাবেই যেন সার্ভাইভ করতে না পারে, বা একটা যেমন আমি ডাকসুতে 28 বছর পরে এসেছি, ছাত্রলীগেও কিন্তু 16 বছর পরে বা 17 বছর পরে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা একটা ধরন ভেঙে, আমি আসলে ডিটেলস যাব না, একদম বুঝতে পারবেন যে আমাদের দুই কমিটি আগের যে সভাপতি সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ভাই এবং আমাদের বুদ্ধিজীবন শখ ভাইয়ের যে কমিটি, সেখানে ধরুন যে নাজমুল ভাই যখন যে বাসাটা ছিল থাকতো, পরের কমিটি যখন এস এম জাকির হোসেন আসলো, তিনি কিন্তু সেম সেই বাসাটাই উঠলেন, অর্থাৎ একটা কোন ধারা মানে পারস্পরিক মিল মহব্বতের একটা। সিদ্দিক নাজমুল ভাই যে সিমটা ইউজ করতো সেম সিমটাই আবার কিন্তু দেয়া হলো হচ্ছে এস এম জাকির হোসেনকে, একটা ধারা। সেই ধারার বাইরে চলে গেছি আমরা ছিলাম, কিন্তু যেমন নেত্রী নিজে কমিটি দিয়েছেন। সুতরাং এখানে আমরা যে সহযোগিতা আশা করেছিলাম, আমরা যখন গেলাম আপনার পার্টি অফিসে প্রথম দিন, আমরা সেখানে গিয়ে আমাদের ফটোকপির মেশিন, আমাদের কম্পিউটারটাও আমরা বুঝে পাইনি, সেটাও নিয়ে যাওয়া হয়েছে। এতটা সহযোগিতা আমরা পেয়েছি, আমাদের বিগত কমিটির কাগজপত্র আমরা খুঁজে পাচ্ছি না কিছুই। সো এই যে একটা মানে পরিবর্তন, আমি একটা ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করেছিলাম। ছাত্রলীগ তারা পকেটে না থেকে দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড হয়ে ইতিবাচক কাজগুলো করবে। আগে ছাত্রলীগের একজন কর্মীকে বা একজন নেতা, ওয়ার্ডেন নেতার জন্মদিনে আমরা দেখতাম, আমরা সবাই পারসেপশন জানি, মানে বাইকের শোডাউন হয়, বাজি ফোটানো হচ্ছে, ডিজে পার্টি হচ্ছে মধ্যরাতে, এটা আমরা খুব জেনারেল পারসেপশন ছিল। সেটা জায়গায় আজকে একজন ছাত্রলীগের জন্মদিনে সে হয় বৃদ্ধাশ্রমে যায়, না হলে একজন পথ শিশুকে নিয়ে খাওয়ায়। এইটাই হচ্ছে ইতিবাচক পরিবর্তন, গুণগত পরিবর্তন, যেটা আমার হাত দিয়ে শুরু হয়েছে। এটাকে কেউ অস্বীকার করবেন না। এই যে ধান কাটা, আপনি যত বলেন ভালো কাজগুলো যেগুলো ছাত্রলীগ সারা দেশে ইতিবাচক ভাবে প্রশংসিত হচ্ছে মানুষের কাছে, সেটা ধারাটা আমি শুরু করেছি, আমি নিজে করে নিজে মাঠে নেমে শুরু করেছিলাম। এটাই অনেকের পছন্দ হয় নাই, যে এভাবে চেঞ্জ করে ফেললে তো সমস্যা, তাদের তো আসলে সেই বেসিক উদ্দেশ্য সফল হবে না। সেই জায়গায় তারা এই পারসেপশনগুলো সৃষ্টি করে, তারা ইনভেস্ট করেছে যেন আপা বাধ্য হয় আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে, যেন এরা খারাপ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, দানব হয়ে গেছে, এগুলা চেঞ্জ করে। সুতরাং আমি এরপরে স্পষ্ট ভাবে একদম ওপেনলি বলছি সবার কাছে, আগেও বলেছি এখনো বলছি, যে এই ঘটনা তদন্ত করা হোক। তদন্ত করলে তো বের হয়ে যাবে যে কারা জড়িত। এখানে যারা টাকা দিয়ে কাজ পেয়েছে, আমাদের কাছে কিন্তু কেউ অভিযোগ করেনি যে আমি বা শোভন একটা টাকা নিয়েছি, কেউ কিন্তু এটা বলছে না। ম্যাডাম বলছে যে ওরা চেয়েছে। আবার কয়েক জায়গায় মিডিয়া তিনি বলেছেন পরবর্তীতে না, টাকা নিয়ে কোনো কথা হয়নি। আবার মানে ভিন্ন ধরনের কথা বলছেন। তো এটা নিয়ে তদন্ত কেন হলো না? শিক্ষা মন্ত্রণালয়, দুদক, আপনার ইউজিসি, সবাই তো আছে, সবার কাছে তো জিনিসটা স্পষ্ট। এটা নিয়ে অনেকবার লেখালেখি হয়েছে, একদম যমুনা টিভির আপনারা কি তদন্তের আবেদন আছে করেছিলেন? অবশ্যই করেছি, বারবার বলছি, এখনো করছি। এই যে আপনার আমাদের তো আসলে নেত্রীর সঙ্গে দেখাই করতে দেওয়া হয়নি আনুষ্ঠানিক ভাবে। তদন্ত আমরা তো আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক, অভিযোগ আমার দিকে, আমি বারবার ওপেন স্ট্যাটাস দিয়ে বলছি, তার দালিলিক প্রমাণ রয়েছে, লাইভে এসে বলছি। তো এসে আমি আর কিভাবে চাইবো? সকল আপনার সাংবাদিক আছে, সব সাংবাদিকদের আমি বলেছি তদন্ত কেন হলো না, কাকে বাঁচানোর জন্য, কাকে সেভ করার জন্য। আমার তদন্ত করে বলুক, ঠিক আছে। আমি তো সেটাকে এক ধরনের চ্যালেঞ্জ দিয়েছি, সেটা তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? জি, আচ্ছা, এটা তো আইনের আরেকটা জিনিস জানা আছে যে ইতিহাস এবং এটা তো আমার লয়ের একটা ম্যাক্সিম, মানে এভিডেন্স লয়ের, যে যার বিরুদ্ধে অভিযোগ আসবে তিনি কিন্তু সেটা প্রমাণ করবেন না যে আমি নিরপরাধ। যিনি অভিযোগ করবেন, এটা হিজ ডিউটি বা হার ডিউটি, তার ডিউটি, তিনি প্রমাণ করে দিবেন যে সে অপরাধী। সুতরাং আমি তো আমার প্রশাসনের অভিযোগ আমি কিন্তু বলে দিচ্ছি যে ম্যাম বলেছেন যে সাদ্দামের সঙ্গে তার কোনো কথা হয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি, অথচ আমি কল রেকর্ড একেবারে ম্যামের স্ক্রিনশট দিয়ে কিন্তু আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে 2 দিনে 7 বার কথা হয়েছে তাদের মধ্যে। একজন সাধারণ শিক্ষার্থীর সঙ্গে ভাইস চ্যান্সেলরের 7 বার কথা কি নিয়ে হতে পারে? এবং আগস্টের 9 এবং 10 তারিখের আমি স্পেসিফিক ডেট বলে দিলাম যে গত বছরের আগস্টের 9 এবং 10 তারিখের কল রেকর্ড বের করলেই প্রমাণ হয়ে যাবে। সেটা তারা স্বীকার করেছেন, শিক্ষার্থীরা, যে এখানে সব আছেন, ম্যাডাম, তার ছেলে, তার হাজবেন্ড, তারা জড়িত। তারা এখানে ম্যাডাম তার ছেলে এবং হাজবেন্ডকে সেভ করার জন্য আমাদেরকে গিয়ে আকবরিয়া নালিশ করলেন। তো এটা তো মানে একটু ইয়া হলেই সবাই বুঝতে পারে। আমি তো নাম সহকারে বলে দিলাম যে কারা এখানে ভাগ নিয়েছে বা কারা জড়িত। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই প্রজেক্টের পিডি এবং ইডি, নাসির সাহেব এবং হাবিজ সাহেব, তারা জড়িত, তারা টাকা নিয়েছেন। তাদের দুদক তাদের খোঁজ নেক, আমি আজকে বলে দিলাম স্পষ্ট, আগে বলেছি, তাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের সারাউন্ডিংস খোঁজ দিলে তো বের হয়ে যাচ্ছে তারা। সুতরাং এগুলো নিয়ে আমাদের বিষয়ে আমরা ওপেন বলেছি যে আমাদের তদন্ত করুন। দুর্নীতি নিয়ে তো একটাই কথা ঘুরে ফিরে, সেকেন্ড কথা কেউ বলছে না
যে একজন ভিসি ম্যাডাম মৌখিক নালিশ করেছেন। তো সেই নালিশটা তিনি কেন করতে পারেন তার ব্যাকগ্রাউন্ডটা আমি বলে দিলাম। সুতরাং আমার মনে হয় যেটা নিয়ে আসলে আর কোশ্চেন থাকার কিছু না। আমি বারবার বলেছি, এখনো বলছি, আমার সেই সৎসাহস আছে বলে আমি বলছি যে জি তদন্ত করলেই বের হয়ে যাবে যে কারা করেছে। ধন্যবাদ। জি গোলাম রব্বানী ভাই, ভাই, আমার যে আমার বিষয়টা হ্যাঁ, আচ্ছা, আরেকটা নিশ্চয় বিষয়। করো। জি নিশ্চয় করো, প্রশ্ন করো। না মাহমুদ ভাই, আমি ইতিহাস ঐতিহ্য ছাত্রলীগের অনেক পুরাতন, সেই স্বাধীনতার আগে থেকে যদি আমি বলি ভালো একটা ইতিহাস রয়েছে। স্বাধীনতার সঙ্গে ছাত্রলীগের নাম সম্পৃক্ত। সেখানে আপনাকে এমন একটা বাজে অভিযোগ নিয়ে পদত্যাগ করে আপনার হচ্ছে না যে ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্যে একটা দাগ পড়ে গেল? ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই সেটা আমি মনে করি, কারণ এটা তো আমাদের প্রাপ্য ছিল না। যারা মানে আসলে ইতিহাস, এটাই বললাম যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, এটাই ইতিহাস হচ্ছে বড় শিক্ষা। এই জন্য বললাম যে অতীতেও যারা বিভিন্ন সময় এই ধরনের ষড়যন্ত্র করেছে, সত্য কিন্তু কোনোদিন চাপা থাকে নাই। টুমোরো বা একটা সময় কিন্তু ঠিকই প্রকাশ পেয়ে যায় যে আসলে কে কার কি ভূমিকা ছিল। সুতরাং ছাত্রলীগ এমন একটা সংগঠন যে বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন, আমাদের আবেগের জায়গা। তো সেখানে কে হিরো ছিল, কে ভিলেন ছিল, কে কি করেছে, এটা কিন্তু বাই দ্য ডিমস অফ টাইম, ধরুন যে এখন এখন প্রকাশ পাচ্ছে না। বা সাপোজ যে বিষয় নিয়ে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ভিসি ম্যাডাম তো সারা জীবন ভিসি থাকবেন না, তিনি পদ থেকে যাবেন, অন্য কেউ ভিসি হবেন, বা অন্য কেউ যারা এই এই যে শিক্ষকরা মার খেলো দুর্নীতির অভিযোগ করতে গিয়ে তার সন্ত্রাসীদের হাতে, পালিত সন্ত্রাসীদের হাতে, তারা তো একসময় হয়তো কোনো আবর্তনের ক্ষমতা যাবেন, তখন তারাকে তো বের করবেন কি দিয়ে কি হয়েছে, কে টাকা রাব্বানী নিয়েছে ভাই, কে এই নেয়নি। জায়গায় আমি তো একটু সত্যটা কারেকশন করতে প্রকাশটা চাই। হবে। হ্যাঁ, রাব্বানী ভাই একটু বলেন এই প্লিজ। জি, শিক্ষকের উপর হামলার অভিযোগও কিন্তু ছাত্রলীগের উপর, এবং তিনি ছাত্রলীগকে এজন্য ভিসি আমি ম্যাডাম ধন্যবাদও দিয়েছেন। আমি না আমি এটাকে আপনি কি আমি তাকে বলবেন? আমি সেটাই বলছি, আমি এদেরকে ছাত্রলীগ বলতে রাজি নই। যারা আহ ন্যায় নীতিকে বিসর্জন দিয়ে একজন দুর্নীতি বা প্রশাসকের পক্ষ নেন, তাদেরকে আমি কখনোই ছাত্রলীগ বলতে রাজি নই। এবং এই অভিযোগটার কারণে কিন্তু আমরা এদিন গিয়েছিলাম তার কাছে যে আপনারা জানেন ডাকসুর পরে জাকসুর নির্বাচন আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। হিস্টোরিক্যালি আমাদের এনাম হল শামীম ভাই শ্রদ্ধেয় নেতা, তিনিও জাকসুর ভিপি ছিলেন। তো জাকসু নির্বাচনের তারিখ দেওয়া হয়েছিল, প্যানেল ঘোষণা হওয়ার অপেক্ষা ছিলাম আমরা। তো সেই জায়গাতে যখন এই ধরনের অভিযোগ উঠলো যে 1,30,00,000 টাকা তারা নিয়েছেন ভাগযোগ করে, তখন স্বাভাবিক আমাদের কাছে মনে হয়েছে যে জাহাঙ্গীরনগরে ইন্টারনালি কেউ ছাত্রলীগকে বিতর্কিত করার জন্যই এই ধরনের একটা গেম প্ল্যান করেছে কিনা, সেটা ক্লিয়ার হতে কিন্তু আমরা ম্যামের কাছে গিয়েছিলাম। তখন তাকে যখন কোশ্চেন করলাম যে আপনি টাকা কি দিয়েছেন কিনা, দিলে কোথেকে দিয়েছেন, আপনার উৎস কি, এই টাকাটা কোথায় পেয়েছেন, তখনই কিন্তু তিনি একদিন বা দুদিন পরে গিয়ে নালিশটা করেছেন। অর্থাৎ তার কাছে মনে হয়েছে যে তার বা তার ফ্যামিলির মেম্বারদের যে দুর্নীতি সেটা ধরা পড়ে যাবে, সেটা বের হয়ে যাবে, অথবা আমি আপনাকে বলে দিতে পারি বা এটা এক্সপোজ করতে পারি, এই জায়গা থেকে তিনি কিন্তু নালিশটা করেছেন। সুতরাং এটা টুডে টুমোরো অবশ্যই সত্যিটা প্রকাশ পাবে। ঠিক আছে, যারা কলঙ্কের কালি দিল তখন কিন্তু ইতিহাস থেকে যদি আমি অপরাধী না হই, আমি দায় মুক্তি পাবো, কিন্তু যারা এই গেম প্ল্যান সাজিয়ে তারা কিন্তু দায় মুক্তি পাবে, তারা কিন্তু ভিলেন হয়ে থাকবে। সুতরাং ইন দ্য লং রান এটার ইয়ে পাওয়া যাবে আসলে। এখন তাহলে আপনি যেহেতু এখন বর্তমানে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে নেই, আর আমি আপনাকে আরেকটা বিষয় বলেছি, যে যারা ওই সময় নেগেটিভ কথা বলেছে বা অভিযোগ তুলেছে, ইমপ্লাইডলি ভূমিকা পালন করেছে এই দুর্যোগকালীন সময়ে, তাদের ভূমিকা কি? যারা বড় বড় কথা বলেছে, আঙ্গুল তুলেছে, টক শোতে গিয়েছে বা এই করেছে এই করেছে, তাদের ভূমিকা কি, আর ছাত্রলীগের ভূমিকা কি বা আমার ভূমিকা কি? সো এটাই বলছে যে আসলে কথায় বা মানে রাজনীতিতে এই সমস্যা আমাদের দেশেও সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাতে বড় হবে, কথায় বলে এই করেছে এই করেছে, কিন্তু কর্মের বেলা ঠন ঠন। আমরা কথা বলি টাস টাস, কাজও করি টাস টাস, কারণ আমরা এটাকে ধারণ করি, এটা ভালোবাসি, এটাই আমাদের ভিতরে এবং বাইরে। বঙ্গবন্ধুরা বলেছেন বুকে এবং মুখে এক। সুতরাং যেভাবে কথা বললি একদম স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট ফরওয়ার্ড করি, তারা কাজ করে যাচ্ছে এই দুর্যোগকালীন সময়ে শুরু থেকে আজ অব্দি। আল্লাহর রহমতে সেই সিঙ্গেল ব্যক্তি সে এরকম কন্টিনিউয়াস কাজ কেউ করেছে কিনা আমার জানা নেই। আমি যদি আমার নিজেরটা সেই কনফিডেন্স আছে, আমি করছি এবং আরো করব। সুতরাং রাজনীতি আমার কাছে এটাই, দুর্যোগের সময় প্রয়োজনের সময় মানুষের পাশে থাকা, এর নামে রাজনীতি। এই জন্য আমি পদের জন্য রাজনীতি করি না। সো এটা কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। যারা এই যে ধরনের কালিমা দিয়েছে তারাই আসলে চ্যাপ্টারে থাকবে না, ইনশাল্লাহ আমরা থাকবো। গোলাম রাব্বি, আপনি যেটা বললেন যে আপনি পদের জন্য রাজনীতি করেন না, অবশ্যই কাজের জন্য, কিন্তু এখন তাহলে আমার এটা জানার যে আপনার এখন ভবিষ্যৎ রাজনৈতিক চিন্তা ভাবনাটা কি, বা ভবিষ্যতে কি ধরনের কাজ করতে চান,
ভবিষ্যৎ রাজনৈতিক ধন্যবাদ। চিন্তা ভাবনাটা আমাকে বলেন। এদিকে কিন্তু ভিপি নুরু উনি রাজনৈতিক সংগঠন ক্রিয়েট করছেন, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ চিন্তা ভাবনাটা কি? না, ধন্যবাদ। এটা আমি আগেও বলেছি, যখন রাজনীতি করি, ছাত্রলীগ করি, কখনোই আমার প্ল্যান ছিল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হবো অথবা হবো। আমি সবসময় চেয়েছি বা ডাকসু জিএস হবো। অবশ্যই আমি খুব লাকি, আল্লাহর রহমত দুটি বড় জায়গায় আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন দায়িত্ব পালন করার। কিন্তু আমি সবসময় চেয়েছিলাম এমন একটা প্ল্যাটফর্ম, কারণ আমি আমার মাতামহ, আমার মা আম্মু ছাত্রলীগ করতো, তাদেরকে দেখে এসে স্যাক্রিফাইস করার রাজনীতি শিখেছি। সেই শিক্ষাটা পেয়েছি, বঙ্গবন্ধু আদর্শের দীক্ষাটা আমি পেয়েছি তাদের কাছ থেকে। সুতরাং আমার ইচ্ছা ছিল সবসময় একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আমি ব্যক্তি গোলাম রাব্বানী একটা কাজ করলে যতটুকু করতে পারবো, সেই প্ল্যাটফর্ম থেকে করলে আমি বেশি মানুষকে সার্ভ করতে পারবো, বেশি মানুষের পৌঁছাতে পারবো। সেই প্ল্যাটফর্ম দরকার ছিল। আমি দুটো প্ল্যাটফর্ম পেয়েছি, ছাত্রলীগে এবং ডাকসুতে। তো সামনেও আমি চাইবো সেটা যে কোনো আঙ্গিকে হোক। আমি এটাকে কখনোই কোনো স্পেসিফিক কোনো টার্গেট আমার নেই, যে কোনো জায়গায় একটা প্ল্যাটফর্ম। অবশ্যই সেই প্ল্যাটফর্মটা আমি চাইবো আমার প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছ থেকেই, তার ডিরেকশন আমি চাই, প্রত্যাশা করবো। আমি তার রাজনীতি করি, তার আদর্শের সৈনিক, তাকে ভালোবাসি। তিনি যেন আমাকে একটা ডিরেকশন দেন, আমি যেটা বলবেন আমি সেখানে আমি কাজ করতে, সেভাবে কাজ করতে প্রস্তুত রয়েছি। নাম্বার ওয়ান। আর যেহেতু এখন রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম এই মুহূর্তে আমার নেই, সুতরাং আমার একটা ইচ্ছা আছে, আমি যেহেতু মানবিক সামাজিক কাজ করতে চাই, আমার একটা ধারণা করেছি আমি যে টিপিবি, টিম পজিটিভ বাংলাদেশ, আমি এটা আমার মস্তিষ্ক প্রসূত সামাজিক প্ল্যাটফর্ম করছি, যেটা রেজিস্ট্রেশন করা হয়েছে, কার্যক্রম শুরু হবে খুব তাড়াতাড়ি। টিম পজিটিভ বাংলাদেশ ফাউন্ডেশন থেকে, যে আমরা যে সত্য সুন্দর সৃষ্টিশীল একদম অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সকল শ্রেণীর মানুষকে নিয়ে আমরা সারা বাংলাদেশে সামাজিক যৌতুক বা এই ধরনের প্রথা, বাল্যবিবাহ অথবা ধরেন আপনার যে দুর্নীতি, এই ধরনের ইস্যুগুলোতে আমরা সোচ্চার হব এবং আমরা মানবিক পজিটিভ কাজ করব, একেবারে নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে। সেই জায়গাতে আমরা টিম পজিটিভ বাংলাদেশ নিয়ে কাজ করা শুরু করবো ইনশাল্লাহ। আমি শুরু করব। এখানে কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা নেই, রাজনৈতিক কোনো আমাদের সময় শেষ। আচ্ছা, একদমই শেষ প্রশ্ন, এটা আমার শেষ প্রশ্ন। এরপরে আপনাকে আপনি মনে হয় অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছেন, আমরা বুঝতে পারছি, বারবার ফোন আসছে। শেষ প্রশ্ন যেটা, যে প্রশ্নটা উঠে আসে, যে আপনি বললেন যে ঘরের, আমরা মনে হলো যে আপনি ঘরেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এমন একটা ইঙ্গিত দিয়েছেন আমাদেরকে। এই উত্তরটা একটু ক্লিয়ার, আসলে কি আপনি ঘরেই? আমি আসলে আমি ঘর বা পরের কথা বলবো না। আমরা আসলে যে শুরু থেকে যেহেতু আমি সংগঠনের কথাই বলছি, বড় প্রবলেমটা হচ্ছে, এটা প্রবলেমটা আমার বা তাদের না, প্রবলেমটা হচ্ছে যে নেত্রী কেন নিজে থেকে খুঁজে পছন্দ করে থাকতে দিয়েছেন। এটা অতীত ইতিহাসে দেখেছি আমরা, যে দেশরত্ন শেখ হাসিনা যাকে একবার বেশি ভালোবেসেছেন বা যার কাছে যাদেরকে বেশি স্নেহের ছায়া দিয়েছেন, তার প্রতি কিন্তু পুরো সারাউন্ডিংস থেকে একটা বিরূপ একটা বিষয় গিয়েছে, যে একে থামায় রাখতে হবে বা একে বেশি উঠতে দেওয়া যাবে না, এ তো নেত্রীর বেশি গুডবুকে চলে যাচ্ছে। তো এই একটা পারসেপশন কিন্তু সবসময় কাজ করেছে, আগেও আমরা অতীতেও এটা দেখেছি। সো আমরাও তার ব্যতিক্রম কিছু হয়নি। তো এটুকু বলবো যে আসলে ওই ফুৎকারে মাটির পিদিম নেভানো যায়, কিন্তু দ্রোহের দাবানল নয়, এটা আমি বিশ্বাস করি। আমি আমার নিজের প্রতি আমার ওই কনফিডেন্স আছে, যদি আমি সৎ থাকি, আমার সেই মেধা প্রজ্ঞা জ্ঞান থাকে, স্যাক্রিফাইস থাকে, তো অবশ্যই আমাকে কেউ দাবায়, বঙ্গবন্ধু যেটা বলেছেন যে কেউ দাবায় রাখতে পারবে না। তা কে কি করলো, কার ষড়যন্ত্র ক্ষণস্থায়ী, এটা দিয়ে আমি খুব বেশি বদান না, বা কারো প্রতি আমি আঙ্গুল তুলছি না। কারণ কে কি হয়েছে সবাই জানে। এটা বর্তমান যুগের, এটাকে তো আসলে ডিজিটাল, যে রোনালদো বলে না যে চুলের গোড়া ড্যান্ড্রাফটা লুকানো যায় না এই ডিজিটাল দুনিয়াতে। সো ওই কাইন্ড অফ সেম, যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আর এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে কোনো কিছুই কিন্তু লুকিয়ে রাখা যায় না। কে কি করছে সেটা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। আলটিমেটলি আমি আমার কাজ যদি ঠিকমতো করি, ইনশাল্লাহ এগুলা কোনো বড় প্রবলেম হবে না। আমি মানুষের জন্য রাজনীতি করি, মানুষের ভালোবাসা পাচ্ছি, এটাই বড় কথা। পদ পদবীর চেয়ে পদ পদবী কিন্তু অনেক পরের স্টেজে আসে, কারণ ম্যাচদোর চাহিদা সোপান তত্ত্ব, আমি যেহেতু শেষ কথা আমি শেষ করে দিচ্ছি এভাবে, যে আমরা ম্যাচদোর চাহিদা সোপান তত্ত্ব পড়েছি, দেখেছি ক্লাস 7 এ সমাজ বিজ্ঞান ছিল, যে প্রথম মানুষ যখন সার্ভাইভ করে মৌলিক চাহিদা নিয়ে, সেটা যখন ফুলফিল হয় তখন চাই আমার কিছু টাকা পয়সা হোক। যখন সে টাকা পয়সা ফিনান্সিয়াল সলভেন্ট হয়, তখন মনে হয় যে না, এবার আমার একটু ক্ষমতা দরকার। এই জন্য অনেক ব্যবসায়ীরা টাকা পয়সা ইনকাম করে এমপি নমিনেশন কিনে বা চায় গিয়ে রাজনীতি করবে। যখন তার ক্ষমতা এবং টাকা পয়সা সব হয়ে যায়, আর কিছু নতুন করে পাওয়ার নেই, তখন সে চায় শেষ বয়সে এসে আমাকে সম্মান দরকার, আমার শ্রদ্ধা দরকার, মানুষ আমাকে একটু ভালোবাসুক, আমাকে একটা চেয়ার দেখ। অনেক হাজার কোটি টাকা মানুষের চেয়ার পায় না, কিন্তু মানুষের কাছে গিয়ে কিন্তু একজন ভালো মানুষ, একজন ভালো শিক্ষক, সৎ মানুষ পায়। তো সেই জায়গা থেকেই আমার চাওয়া যে আমি যদি জীবনের প্রথম স্টেজে এসে এই ইয়াং বয়সে আমি যদি শেষ
যে চাওয়াটা মানুষের সর্বোচ্চ চাওয়া, সেই সম্মান, সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা, সেটা যদি আমি পাই মানুষের কাছ থেকে আমার কর্মের মাধ্যমে, আচরণের মাধ্যমে, তাহলে আমার সেই পদ অর্থাৎ ক্ষমতা বা এই টাকা পয়সা অর্থ এগুলো আমার দরকার নেই বলতে দ্যাট মাস দরকার নেই। আমার লাইফ লিডের জন্য যেটা দরকার সেটা হলেই আনাফ। সুতরাং এটুকুই বলতে আমার যথেষ্ট মানুষের ভালোবাসা পাচ্ছি। সাবেক হওয়ার পরও আল্লাহর রহমতের সর্বোচ্চ রিয়াকশনটা আমি পাই, পজিটিভ রিয়াকশন মানুষের কাছ থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে, যেটা অনেক ক্ষেত্রে দেখি আমার সাবেকরা পায় না। এটা আমি সৌভাগ্যবান, আমি পাচ্ছি। সুতরাং আমি কন্টেন্টেড, আমার পদের কখনো লালায়িত না। আমার মনে হচ্ছে আমি কিন্তু পথ ছেড়ে দিয়ে চেয়েছি দাসুর ক্ষেত্রে, তেমনি 1 মিনিটের পথ ধরে রাখিনি। সুতরাং আমি বলবো যে আমি এভাবে কাজ করে যেতে চাই মানুষের জন্য। আমি আমার জায়গায় সৎ, আমি দেয়ার রাজনীতি করতে আসছি। রাজনীতি হচ্ছে রাজার নীতি, আর রাজার নীতিটা হচ্ছে নীতির রাজা, আর নীতির রাজা হচ্ছে কোনটা, যেটা মানুষকে দেয়ার টেন্ডেন্সি, নেয়ার না। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ গোলাম রাব্বানি, কষ্ট করে আমাদের থ্যাংক ইউ সো মাচ। আমাদের সময় একেবারে শেষ হয়ে এসেছে, আমরা এখন বিদায় নিব। থ্যাংক ইউ ব্রাদার, ভালো লাগলো, খুব প্রাণবন্ত আলোচনা হলো। আপনাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, মাহমুদুল হক ভাই এবং মনোয়ার আলম নিশোর ভাই। থ্যাংক ইউ, ভালো লাগলো। ইনশাআল্লাহ আবার কোনোদিন সুযোগ হলে দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বাংলাদেশ ও সারা বিশ্বের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল now24.com। এছাড়া অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ও লাইভে অংশগ্রহণ করতে আমাদেরকে ইমেইল করুন live@newsnow24.com। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও লাইভে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ নাও লাইভের সঙ্গে থাকুন।